আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। অর্থ পাচারকারী শতাধিক ব্যক্তির তথ্য চেয়ে ৫০ দেশের চিঠি, খোঁজ পেলেও তালিকা দেবে না দুদক। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা, সরকারি কর্মকর্তাদের হুমকির অভিযোগ। জিডিপিতে পাকিস্তানের পর ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, অবস্থান সার্কের ৮ দেশের উপরে। জানাচ্ছি বিস্তারিত। বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এমন শতাধিক ব্যক্তির তথ্য চেয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ ৫০টি দেশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে বেশ কয়েকজনের তথ্য হাতেও পেয়েছে দুদক, কিন্তু তদন্ত ও MLR এর চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তির নাম প্রকাশ করছে না সংস্থাটি। অস্ট্রেলিয়া ও কানাডায় অন্তত ৪০ কোটি টাকা পাচার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসেবরক্ষণ কর্মকর্তা আফজাল ও তার স্ত্রী রুবিনা। এরই মধ্যে তাদের কয়েকটি বাড়ি জব্দের জন্য সে দেশের সরকারের সহায়তা চেয়েছে দুদক। দুদেশের মধ্যে চুক্তির মাধ্যমে এসব তথ্য পেয়েছে দুদক। শুধু আফজাল নয়, ক্যাসিনো কাণ্ডে জড়িত যুবলীগ নেতা সম্রাট, কাজী আনিস, সেলিম প্রধান সহ অন্তত ১০০ জনের আর্থিক লেনদেনের তথ্য খুঁজছে দুদক। সিঙ্গাপুরে সেলিম প্রধানের ৯টি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। আরও যাদের তথ্য পাওয়া গেছে সেটি প্রকাশ করবে না দুদক। অর্থ দেশে ফেরত আনার জন্য এই MLR পাঠানো হয়ে থাকে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন থেকে প্রায় ৫০টি MLR বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এবং আমরা ২২টা দেশ থেকে ইতিমধ্যে জবাব পেয়েছি। দুদকের কাছ থেকেও তথ্য চেয়েছে বিভিন্ন দেশ, যাদের অনেকের কাছ থেকে সহায়তা নিয়েছে সংস্থাটি। বিদেশিরাও আমাদের কাছে MLR পাঠায়, যেহেতু এটি আন্তর্জাতিক একটি চুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ যারা আনকাকের সদস্য হয়েছে তারা এই মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য আদান প্রদান করে থাকে। দুদক বলছে MLR এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও অর্থ সম্পদ জব্দের রীতি চালু হয়। বিদেশে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না দুর্নীতিবাজদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। খুরশিদ আলম, আপনাকে স্বাগত। এই যে ৫০টি দেশে চিঠি পাঠানো হয়েছে বিদেশে অর্থ পাচারের তথ্য জানতে চেয়ে, মানে আমরা কতটা আশাবাদী হতে পারি যে তথ্যগুলো আমরা পাবো এবং সেই তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরো শক্তভাবে অভিযোগ গঠন করা যাবে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি শতভাগ আশাবাদী হতে পারেন, কারণ এখন এটা আইন হয়ে গেছে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট ২০১২। এর আগে ছিল আনকাক, যেটা সচিব মহোদয় বললেন, ইউনাইটেড নেশনস কারাপশন এগেইনস্ট ক্রাইম। সেই ক্ষেত্রে ১৩৮টা দেশ সিগনেটরিজের মধ্যে আমরাও বাংলাদেশও ছিল। কাজে বাংলাদেশ যদি কোনো তথ্য উপাত্ত চেত, ওরা দিতে বাধ্য থাকতো। ওরা যদি কোনো তথ্য উপাত্ত আমাদের কাছে চায়, আমরাও দিতে বাধ্য থাকি। এখন ২০১২ সনে যেই মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট ২০১২ হয়েছে, সেখানের মাধ্যমে আমি আমার দেশের আদালতে আবেদন করতে পারবো ইনজাংশন চাওয়ার জন্য, ফ্রিজ করার জন্য অ্যাকাউন্ট। আমাদের দেশের আদালতের ক্ষমতা আছে সে দেশের কোনো যদি স্পেসিফিক আমি তথ্য উপাত্ত দেখাতে পারি ওই দেশে যে ওখানে আমার দেশের টাকা আছে, আমার দেশের আদালত সেই টাকা ফ্রিজ করার ক্ষমতা আছে। ইতিমধ্যে জানেন এটা লন্ডনে হয়েছে, আপনার হংকংয়ে হয়েছে, একজন ব্যবসায়ীর শেয়ার জব্দ হয়েছে, টাকা জব্দ হয়েছে এবং সেটা উচ্চতর আদালত পর্যন্ত বহাল থেকেছে। কাজেই আরেকটি জিনিস, এই যে প্রক্রিয়াটি হয়তো আমরা আশাবাদী অবশ্যই হতে পারি, কিন্তু প্রশ্ন থেকে যায় যে কতদিনের প্রক্রিয়া, মানে কতটা সময় লাগে এইসব তথ্যগুলো আসতে, তথ্য উপাত্ত সব হাতে পেতে? জি দেখুন, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, লিগ্যাল প্রসিডিউর আপনাকে কমপ্লাই করতে হবে। রাতারাতি কোনো লিগ্যাল প্রসিডিউর কমপ্লাই হয় না। আইনের ভাষায় একটা কথা আছে, জাস্টিস হারিট, জাস্টিস বারিট। তো কাজে আপনাকে ধৈর্য ধরতে হবে। আমার দেশের তথ্য উপাত্ত যেটা আমি সেন্ট্রাল অথরিটির মাধ্যমে ধরেন হংকংয়ে পাঠালাম, আমেরিকাতে পাঠালাম, ইউএসএতে, তারা আমার তথ্য ইনফরমেশন রিসিভ করে তাদের ইন্টেলিজেন্স এজেন্সি অথবা তাদের কনসার্ন ব্যাংকে এটা
তারা দিবে, তারা দিয়ে বলবে তুমি তথ্যপত্র দাও, বাংলাদেশ চেয়েছে আমি বাংলাদেশকে পাঠাবো, সেখানে তাদের কিছু কাজ করতে হয়, একটু সময় সাপেক্ষ, তবে আমরা যে তথ্যপত্র অবশ্যই পাবো। অবশ্যই এই আমাদের দেশের কয়েকটি আলোচিত ঘটনা, যেমন পিকে হালদারের ঘটনা আমরা জানি, স্বাস্থ্য অধিদপ্তরের অনেকের নাম এসেছে, তারা হাজার কোটি টাকার অভিযোগ আছে তারা বিদেশে পাঠিয়েছে। এই যে এই তথ্য আমাদের কাছে আসবে, তাতে তাদের যেই তথ্য উপাত্ত পাওয়া যাবে, মানে প্রথমে তো আমাদের দেশ থেকে বের করতে হবে যে টাকাগুলো পাচার হয়ে কোথায় কোথায় গিয়েছে, সেই ট্র্যাকটা আগে বের করা, তারপর সেই দেশগুলো থেকে তথ্য চাওয়া। ধরেন তথ্য উপাত্ত আসলো, কেউ যদি পালিয়ে থাকে ওইসব দেশে আত্মগোপন করে থাকে টাকা পাচারের পর, তাকেও কি সেই তথ্যের ভিত্তিতে নিয়ে আসা সম্ভব? এখানে দুটো আলাদা দুটো প্রেক্ষাপট। একটা হলো আমার টাকার উৎস জানা, সেটা আমি জানছি MLAR, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিপোর্ট, যেটা সেটা তথ্যপত্র জানার জন্য সে দেশকে আমি লিখেছি, তারা তথ্যপত্র পাঠাবে। আর আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না, আপনি যে ধরনের নাম মেনশন করলেন তাদের কিন্তু বাংলাদেশের প্রপার্টি ফ্রিজ করা হয়েছে, এবং ফ্রিজ করে আদালতের নির্দেশে এখন ফ্রিজ আছে তাদের আদেশগুলো, বেশ অনেক জনের প্রপার্টি এখন ফ্রিজ আছে। কাজেই আর তাকে আনার ব্যাপারটা সেটা আবার একটা ভিন্ন, সেটা তাকে ইন্টারপোলের মাধ্যমে আমাকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট পাঠাতে হবে, সেটা সেভাবে কার্য করতে হবে, দুটোর প্রসিডিউর ভিন্ন আলাদা। তবে টাকা আনার যে পদ্ধতি, যে আইন, এটা একটু সময় সাপেক্ষ হলেও এটা কঠিন আইনি পদক্ষেপের মধ্যে আছে, এবং যাদের কাছে পাঠাচ্ছে তারাও অ্যাভয়েড করতে পারবে না, তারা আমাদেরকে দিতে বাধ্য থাকবে, আমরাও সেই প্রসিকিউশন লঞ্চ করতে বাধ্য থাকবো। আমরা এখানে বসে বাংলাদেশি 9 কোটি টাকা জব্দ করেছি লন্ডনের একটা ব্যাংকে, এখানে এখনো জব্দ আছে বাংলাদেশের টাকায়। আমরা যদি সেই মানি লন্ডারিং কেসটা যদি সাকসেসফুলি যদি প্রুভ করতে পারি, সে টাকা আমাদের এখানে চলে আসবে, কাজে ভয়ের কিছু নাই। তবে হ্যাঁ, টেক্স টাইম, একবার টাকা চলে গেলে পকেট থেকে আসতে সময় লাগে। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ খুশি দিলাম আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত মামলার রায়ের পুনঃমূল্যায়ন করছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে সন্তুষ্টি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি একথা বলেন। এই সময় স্টিফেন আশ্বাস দেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করছে যুক্তরাষ্ট্র। 3 দিনের সফরে ঢাকায় আছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুদেশের প্রতিনিধিরা। এ সময় মার্কিন উপমন্ত্রী জানান, ভৌগোলিক অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ঢাকা। দিল্লির চোখে দেখে না, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি, এবং সবাই জানে যে উই হ্যাভ ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলস। আমাদের পজিশনটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট, আমরা আমাদের দেশের স্বার্থে যা যা করার তাই করি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য একটি রোডম্যাপ ঠিক করা হচ্ছে। ইন্দো প্যাসিফিক বিজনেস ফোরামে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আমরা দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করব। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ তৈরিতে সোচ্চার রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অঞ্চলের দেশগুলোকে আরও বেশি সোচ্চার হতে হবে। সব দেশকেই এ সমস্যা সমাধানে একসাথে কাজ করতে হবে। অবশ্যই এটা একা বাংলাদেশের সমস্যা নয়। যে উদারতা বাংলাদেশ দেখিয়েছে সেটা অনন্য। সমস্যাটি সারা বিশ্বের অগ্রাধিকার হওয়া উচিত। তাই এই অঞ্চলের প্রতিটি দেশকে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন, ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে। গুড নিউজ ইজ যে এটা আবার রিভিউ করছে, আমরা আশাবাদী। এটি একটি আইনি বিষয়, আর এটা পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আমি বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে উপলব্ধি করতে পেরেছি 75-এর নৃশংসতা। বিষয়টির সাথে এদেশে মানুষের অনুভূতি জড়িয়ে আছে, সেটি আমি লক্ষ্য করেছি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশের নতুন কনসুলেট কার্যালয় স্থাপনের বিষয়ে সম্মত হয় ঢাকা ওয়াশিংটন।
নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের হুমকি এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করা হয়। গত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীকে হারিয়ে আলোচনায় আসেন তিনি নিক্সন চিফ হুইপ নূর আলম চৌধুরীর লিটনের ছোট ভাই। নির্বাচনের সময় সরকারি কর্মকর্তাদের হুমকি ও গালাগালির অভিযোগে সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বুধবার মামলার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। চরভদ্রাসন উপজেলা নির্বাচনে এমপি নিক্সন চৌধুরীর ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের হুমকির ফোনালাপ ভাইরাল হয়। তার বিচার দাবি করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। অবশেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় মামলাটি করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এমপি মহোদয়ের বিরুদ্ধে কিছু আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ ছিল, সেই প্রেক্ষিতে আমি একটা এজাহার দাখিল করেছি ইলেকশন কমিশনের আদেশ অনুযায়ী। এটা পরবর্তীতে কোনো আইনে পড়বে বা কী হবে সেটা ওই এজাহার দেখেই সেটা দাখিল করবেন। এজাহারটা আমার লেখা না, এজাহারটা ইলেকশন কমিশনের লেখা এবং ওইটা শুধুমাত্র আমি এজাহারে স্বাক্ষর করেছি এবং মামলা দাখিল করেছি। মামলার এজাহারে অভিযোগ করা হয় চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনকে কেন্দ্র করে এমপি নিক্সন চৌধুরী ফরিদপুর জেলা প্রশাসককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটকে গালিগালাজ করে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন। ওনারা এজাহার দিয়েছেন, আমি এখন মামলা রেকর্ড করব এবং তদন্তকারী কর্মকর্তা যে হবে সেই মামলা আইন অনুযায়ী মামলা তদন্ত করবে। এদিকে নিক্সনের বিরুদ্ধে মামলার পর বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন করেছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সমর্থকরা। বুধবারের সংঘর্ষের কারণে শেষ করে দেওয়া হয় সকালেই, ফলে প্রার্থীরা ঘরোয়া অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন। এদিকে পরশু ভোট হলেও এলাকাবাসীর মধ্যে তেমন কোনো আগ্রহী দেখা যায়নি। যাত্রাবাড়িতে বুধবার সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা। তারই জেরে মাঠের প্রচার 15 ঘন্টা কমিয়ে দেয় নির্বাচন কমিশন। মাঠে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম না নামলেও লিফলেট বিলিয়েছেন কর্মী সমর্থকরা, আর ঘরে বসেই মত বিনিময় করেছেন প্রার্থী। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মনিরুল ইসলাম। আমি আমার নির্বাচনীতে ব্যস্ত, তার পাশাপাশি নির্বাচন করতেছে আশুদ সাহেব লাঙ্গল মার্কা, কই কোথাও তো শুনি না তার একটা ব্যানার ফালাইছে, কেউ একটা ব্যানার পোস্টার। এগুলো নির্বাচন না করার জন্য একটা মিথ্যা অজুহাত দিয়ে উনি নালিশ দল করে, নালিশের নালিশ, আর কিছু না। বিএনপি প্রার্থীর অভিযোগ, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ধানের শীষের পোলিং এজেন্ট সহ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এরই মধ্যে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। যে আমার নিরাপত্তা, আমার নির্বাচনী এজেন্টের আমাদের পুলিং এজেন্টের নিরাপত্তা এবং সার্বিকভাবে আমাদের জনগণের নিরাপত্তার জন্য আপনারা ব্যবস্থা নিন। ভোটের মাঠে আছেন জাতীয় পার্টির প্রার্থীও। ভোট সুষ্ঠু হবে ইনশাল্লাহ, আপনারা ভোট দিতে পারবেন, এটা নিশ্চয়তা দিচ্ছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই এলাকায় যে কোনো সুযোগ সুবিধা এই স্থানীয় লোকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 5 আসনে উপনির্বাচন হবে শনিবার। বিভিন্ন সড়ক বা দেয়ালে প্রার্থীদের পোস্টার থাকলেও নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে নেই আমেজ। কোনো উত্তাপ নাই, সরগরম নাই, কোনো উৎসবমুখর পরিবেশ নাই। এদিকে নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার রাত 12টা থেকে 72 ঘন্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, আর শুক্রবার থেকে শনিবার রাত 12টা পর্যন্ত সাধারণ যান চলবে না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সব রাজনৈতিক কৌশল গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তাই অন্য রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশে শ্রদ্ধা করে। তিনি দাবি করেন, অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই বিরোধী দলগুলো সমালোচনা করতে পারছে। এছাড়া স্বাধীনতা পাচ্ছে বলে গণমাধ্যম সব ধরনের খবর প্রচার ও প্রকাশ করতে পারছে। তবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকারের অটল বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধী নিজ দলের হলেও ছাড় দেওয়া হবে না।
বিএনপি সহ বিরোধী দলগুলো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে, করছে মিথ্যাচার। অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই তারা এমন সমালোচনা করতে পারছে। ধর্ষণ রোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মিলন মেলা। ৬ মাসের প্রশিক্ষণ শেষে দক্ষতা স্বীকৃতির সনদপত্র নেয়ার পালা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা মেধাবী কর্মকর্তাদের তুলে দেয়া হয় সনদপত্র। করোনা পরিস্থিতিতেও অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে বুনিয়াদী কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের ধন্যবাদ জানান সরকার প্রধান। এ সময় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই জনগণের সেবা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, কোড আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক, আপনার মাইনা দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক। ৭৫ পরবর্তী ইনডেমনিটি অধ্যাদেশ জারি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসনে বিএনপির ভূমিকায় আক্ষেপ করে শেখ হাসিনা সতর্ক করেন, বিচারহীনতা সংস্কৃতি যেন পুনরাবৃত্তি না ঘটে। যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, যারা হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল, যারা এদেশে গণহত্যা চালিয়েছিল, নারী ধর্ষণ করেছিল, লুটপাট করেছিল, বাঙালি জাতি হিসেবে যেন অস্তিত্ব না থাকে, সেইভাবেই যারা এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিল, মূলত তারাই ক্ষমতা এসেছিল। এ সময় ধর্ষণকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ধর্ষণ বিষয়ক সংবাদ প্রচারে গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে, আইন সংশোধন করে কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। আপনাদের সবাইকে তরুণ কর্মকর্তাদের সামনে শতবর্ষের স্বপ্ন তুলে ধরে তা বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। স্বাস্থ্য বিধি মেনে চলবেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে ৫.৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জিয়াউর রহমান নামের এক রিকশা চালককে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মৃত্যুদণ্ডের বিধান যুক্ত হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২০-এর অধীনেই মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সপ্তাহখানেক আগেই রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মী দম্পতির ভাড়া নেয়া একটি বাসায় সাবলেট হিসেবে ওঠেন রিকশা চালক জিয়াউর রহমান। বুধবার দুপুরে যখন স্বামী স্ত্রী দুজনই কর্মস্থলে, তখন বাসায় একা ছিল তাদের ৫.৫ বছরের শিশুকন্যা। সেই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে সাবলেটে থাকা জিয়া। মা বাবা ফেরার পর ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বাসায় একা থাকে মেয়েটা, ওই ছেলে একা পাইয়া ওই মেয়েটাকে দর্শন করছে। এলাকার পরিস্থিতি যেহেতু খারাপ, ছেলে সবাই মারার জন্য চেষ্টা করছিল, মারতে দেওয়া হয়নি। তারপরে থানায় ফোন দিয়েছে, থানা থেকে নিয়ে গেছে। পরে শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২০-এর অধীনেই মামলাটি দায়ের করা হয়েছে। যখন এই শিশুটি বাবা মা ফিরে আসে, তখন শিশুটিকে তার বাবা মা জিজ্ঞেস করলে শিশুটি খুলে বলে এবং এলাকাবাসী এই আসামিকে আটকে রাখে এবং আমরা গিয়ে তাকে পাই, তাকে গ্রেফতার করে নিয়ে আসি। ঘটনার প্রেক্ষিতে শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা রুজু করার প্রক্রিয়া চালানো হয়েছে। ধর্ষক জিয়াউর পেশায় রিকশা চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
টাঙ্গাইলের ভুয়াপুরে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। আসামিদের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় 5 আসামিকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। মামলার এজাহারে বলা হয় 2012 সালে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর সঙ্গে পরিচয় হয় মধুপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের সাগর চন্দ্র শীলের। একই বছর 15 জানুয়ারি মাদ্রাসা যাওয়ার পথে সাগর কৌশলে ওই শিক্ষার্থীকে মধুপুরে বন্ধু রাজনের বাড়িতে নিয়ে যায়। পরে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হলে রাজনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে সাগর। পরদিন 17 জানুয়ারি সাগর, রাজন সহ আরও 3 বন্ধু সঞ্জিত, গোপীচন্দ্র ও সুজন ধর্ষণ করে ওই নারীকে। ঘটনার পরদিন স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে স্বজনরা এবং ভুয়াপুর থানায় মামলা করে। পরে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সুজন। এছাড়া ভিকটিমের ফরেনসিক পরীক্ষাতেও ধর্ষণের আলামত পাওয়া যায়। একজন আসামি বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে 164-এ ঘটনার বর্ণনা দিয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলার বাদী, নিজেই ভিকটিম, পাবলিক সাক্ষী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং আয়ো সহ 10 জন সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপিত করেছি। সঞ্জিত ও গোপীচন্দ্র রায়ের সময় আদালতে উপস্থিত ছিল। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলছেন তারা ন্যায় বিচার পাননি। আরজি যেভাবে লেখা হয়েছে আরজির বিষয়টা ওইভাবে না, প্রেমের মাধ্যমে সে চলে গেছে এবং কোনো দর্শনের ডাইরেক্ট কোনো সাক্ষী নাই, আর একজন কোনো দর্শন করে নাই, এই ধরনের ডাইরেক্ট বলা আছে। 8 বছর পর আলোচিত এই মামলার রায় নিয়ে দিনভর আলোচনা ছিল পুরো জেলা শহরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারত পাকিস্তানের 24 বছর পর জন্ম বাংলাদেশের, কিন্তু জিডিপিতে 50 বছরেই ছাড়িয়েছে 2 প্রতিবেশী দেশকে। আগে পাকিস্তানকে পেছনে ফেললেও জিডিপিতে এবছরই প্রথম ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু ভারত পাকিস্তান নয়, সার্কভুক্ত 8 দেশের উপরেই থাকছে বাংলাদেশ। এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে। দেশের এমন অভাবনীয় সাফল্যের খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু 1972 সালে। সে সময় বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $120 আর পাকিস্তানের ছিল $180, অর্থাৎ পাকিস্তানের অবস্থান ছিল বাংলাদেশের উপরে। আর এখন আমাদের মাথাপিছু আয় $2064, অথচ পাকিস্তানের $1285। অর্থনৈতিক অগ্রগতির ফলে স্বাধীনতার কয়েক দশকেই পাকিস্তানকে সব সূচকে কয়েক গুণ পিছনে ফেলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এটা অত্যন্ত একটা আশাব্যঞ্জক ব্যাপার। এর সাথে সাথে বাংলাদেশকে বলা হচ্ছে যে পৃথিবীতে সর্বোচ্চ গ্রোথ থাকবে এই বছরে, এরকম 3টে দেশের একটি। অর্থনীতিতে যে একটা পজিটিভ ধারা ফিরে এসেছে বা অর্থনীতির চালিকা শক্তি আবার বেগবান হয়েছে, সেটার একটা ইঙ্গিত বহন করে। এদিকে 5 বছর আগে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে প্রায় 40% বেশি ছিল, কিন্তু গত কয়েক বছরে নোট বাতিল, নতুন কর কাঠামো সহ বেশ কিছু কারণে টালমাটাল দেশটির অর্থনীতি। সবশেষ করোনার ধাক্কায় আরও পিছিয়েছে। আগে প্রতিবেশী এ দেশ থেকে বেশ কিছু সূচকে পিছিয়ে থাকলেও এবার ভারতকে ছাড়িয়ে যাবার বড় সুযোগ এসেছে বাংলাদেশের। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের আভাস, এবছর ভারতের মাথাপিছু জিডিপি 10.5% কমে $1,877 নেমে আসতে পারে, যা গত 4 বছরের সর্বনিম্ন। আর একই সময় ডলারের হিসেবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় 4 ভাগ বৃদ্ধি পেয়ে হবে $1,888। সে হিসেবে জিডিপিতে প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশ প্রথমবারের মতো ছাড়িয়ে যাবে বলছে IMF। মূলত করোনা মহামারীর কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে IMF। সে তুলনায় করোনার ক্ষতি মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতির কারণে ইতিবাচক প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এই অঞ্চলে বাংলাদেশের পরই জিডিপিতে এগিয়ে থাকবে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা কথা বলবো PRA-এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের কাছে। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর আছেন আমাদের সঙ্গে যুক্ত। আপনাকে স্বাগত। আমি জানতে চাচ্ছি যেটি এই যে বাংলাদেশের জিডিপির এই একটা কি বলবো উল্লেখযোগ্য একটা গ্রোথ হচ্ছে, সেটির পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে বলে আপনি মনে করেন? আমাদের 2-3টে জিনিস আমাদের খুব ভালোভাবে কাজ করেছে। 1 নম্বর হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধিটা একটা স্টেডি প্রোগ্রেসে ছিল করোনার আগ পর্যন্ত। করোনার পরবর্তীকালেও আমাদেরটা একেবারে নেগেটিভে যায় নাই, এটা একটা পজিটিভ ধারাতেই রয়ে গেছে, কম হয়েছে। কিন্তু
যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে গত প্রায় 20 বছর ধরেই আমাদের প্রবৃদ্ধিটা উচ্চমুখী ছিল। ভারতে কিন্তু সেটা হয় নাই। গত 5 বছরে ভারতের প্রবৃদ্ধি কিন্তু অনেক কমে গেছে, গড়ে প্রায় 3.5% বা তার নিচে হয়েছে তাদের 5 বছরে। তো সেখানে একটা বিশাল পার্থক্য হচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ভালো হওয়ার কারণে আমাদের এক্সচেঞ্জ রেটটা ভারতের চাইতে অনেক বেশি স্টেবল ছিল এবং অনেক বেশি পুনর্মূল্যায়িত হয়েছে, যে কারণে ভারতের সাথে বাংলাদেশের টাকার পার্থক্য কিন্তু এখন অনেক কমে গেছে। ফলে ডলারে আমাদের আয়টা অনেক বেড়ে গেছে ভারতের বৃদ্ধির তুলনায়। তো সব মিলে এই দুটো ফ্যাক্টর এখানে কাজ করেছে, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, যেটার কারণে আমাদের এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি হয়েছে, এবং আমাদের গ্রোথের যে পারফরমেন্সটা, এই দুটোই বাংলাদেশকে সহায়তা করেছে। কিন্তু আরেকটা ফ্যাক্টরকে না উল্লেখ করলেই নয়, সামাজিক সব ইন্ডিকেটরে বাংলাদেশ অনেক ভালো করেছে বরাবরই। সেটা আমাদের মৃত্যু হার ধরি, আমাদের শিশু মৃত্যু হার ধরি, আমাদের যে অন্যান্য যেসব সোশ্যাল ইন্ডিকেটর আছে সেখানে কিন্তু আমরা ভারতের চাইতে সব দিকেই প্রায় সব দিকেই আমরা ভালো অবস্থানে আছি। পাকিস্তানের চাইতে তো আরও অনেক ভালো অবস্থানে আছি। কাজে এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু আজকের আমাদের এই অবশ্যই। আরেকটি বিষয় জানতে চাই, ধরেন আমাদের জিডিপি গ্রোথ ভালো হচ্ছে অবশ্যই, এবং ডলারের বিপরীতে টাকাও শক্তিশালী হয়েছে, পুনর্মূল্যায়িত হয়েছে আপনি বললেন। তো এই যে এতগুলো ফ্যাক্টর হলো, সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন সবসময় আসে যে জিডিপি গ্রোথ যদি ভালো হয় তাহলে সাধারণ মানুষের জীবন মানে সেটার কি প্রভাব পড়বে, বা একজন সাধারণ মানুষ সেটার কি প্রভাব দেখতে পাবে? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, জিডিপি হচ্ছে সামগ্রিকভাবে একটা অর্থনৈতিক কার্যক্রমের প্রতিফলন। এখন এখানে ডিস্ট্রিবিউশনের একটা ইস্যু আছে। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কে কতখানি পাচ্ছে। আমরা কিন্তু বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করছি যে বাংলাদেশের ডিস্ট্রিবিউশনটা পৃথিবীর অনেক দেশের চাইতে ভালো, কিন্তু আরও ভালো হওয়া উচিত। এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে ডিস্ট্রিবিউশনটা অনেকখানি স্কিউড হয়ে গেছে, বড় লোকের ধনীরা আরও বেশি ধনী হচ্ছে এবং যারা সাধারণ লোক তাদের অবস্থাটা সেইভাবে ভালো হচ্ছে না। এই জায়গাটা সরকারকে অবশ্যই নজর দিতে হবে এবং সামাজিক উন্নয়নের দিকে আরও নজর দিতে হবে, এবং অ্যাক্সেস টু ডিফারেন্ট সার্ভিস, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলোতে, চাকরি, এই জায়গাগুলোতে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে এই ম্যাল ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে ইনকামে, সেইটাকে আমরা ওভারকাম করতে পারবো। তাহলে সমাজের প্রত্যেকটা লোকই উপকৃত হবে। আমরা যেটাকে বলি ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ সবাইকে নিয়েই আমরা সামনে এগোতে চাই, সেই লক্ষ্যটা অর্জন করতে পারবো। এখনও সেটা আমরা পারছি না পুরোপুরিভাবে। অবশ্যই। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে করোনাকালে আমাদের যে অর্থনীতি একটা স্থবিরতার মুখে পড়েছিল, এটা ঘুরে দাঁড়াচ্ছে, সব দিক থেকে নানা ইন্ডিকেটরই সেরকমই ইঙ্গিত করছে। আরেকটি বিষয় যেটি খুবই আমাদের জন্য আশাব্যঞ্জক, সেটি হচ্ছে যে আমাদের প্রবাসীদের পাঠানো আয়, রেমিটেন্স, এটি বাড়ছে অনেক বেশি। এই যে রেমিটেন্স বেড়ে গেল, এটার পিছনে কি কি কারণ আপনি মনে করেন? রেমিটেন্স বাড়ার পিছনে আমি তিনটে ফ্যাক্টরকে চিহ্নিত করেছি। প্রধান কারণ হচ্ছে যে যদিও বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে লোক যাচ্ছে না, কাজেই আমাদের যে মূল ভিত্তিটা যেটা ছিল যে অনেক লোক, বেশি লোক যাবে, বেশি টাকা পাঠাবে, সেই সম্পর্কটা কিন্তু এখন নাই। এখন তারা টাকাটা কিছুটা নিয়ে ফেরত চলে আসতেছে, তাদের সঞ্চয়টা, সেটা একটা ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে বন্যা এবং করোনার কারণে আত্মীয় স্বজনের জন্য অনেকে টাকা পাঠাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউরোপ থেকে এবং মধ্যপ্রাচ্য থেকেও, যারা চাকরিচ্যুত হন নাই তারা। 3 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনও সঞ্চয় করলে পরে রিটার্নটা অনেক ভালো। অনেকেই মনে করছে যে আমেরিকাতে বা ইউরোপে টাকা না রেখে সেটা যদি বাংলাদেশে আংশিকভাবে তারা রাখে তাহলেও কিন্তু তাদের টাকাটার একটা রিটার্নটা ভালো পায় তারা। সেই জন্য কিন্তু কিছু পোর্টফোলিও অ্যালোকেশনও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ফাইনালি একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে বিকাশ এবং ইত্যাদি টেকনোলজিক্যাল ইন্টারভেনশনের কারণে যেটা আমরা আগে যেটা হুন্ডির পরিমাণটা একটু কমে গেছে এবং সেখান থেকে টাকাটা কিছু এই ফর্মাল চ্যানেলে চলে আসছে এবং এটা একটা দীর্ঘস্থায়ীভাবে থাকবে বলে আশা করি। অবশ্যই। জনাব আহসান এইচ মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর আপনারা দেখছেন রাত 9টায় বাংলাদেশ। এবার জানাচ্ছি খেলার খবর, তবে তার আগে জানাবো শিরোনামগুলো। পরিস্থিতি স্বাভাবিক হলে মার্চে বাংলাদেশ গেমস, পূর্বাঞ্চলে পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরির পরিকল্পনা। ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু। এবারে পারিশ্রমিক আগের চুক্তির 35%। এবছর নয়, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর জাঁকজমকভাবেই বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে সেটা দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এবছরও 53 ফেডারেশন ও অ্যাথলিটদের মাঝে 70 লাখ টাকা অনুদান দেবে মন্ত্রণালয়। মুজিব বর্ষের বিশেষ বাংলাদেশ গেমস নিয়ে ছিল ব্যাপক পরিকল্পনা, কিন্তু করোনার কারণে স্থগিত হয় গেমস। শীতে মহামারী করোনার দ্বিতীয় ধাপের শঙ্কায় আবারও আসন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবছর হচ্ছে না বাংলাদেশ গেমস। আগামী মার্চে আসর আয়োজনের আশা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে সেখানেও রয়েছে শঙ্কা। দেশের সার্বিক পরিস্থিতি ও অ্যাথলিটদের স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। এখন পর্যন্ত আমাদের বড়ভাবে করার কথা আছে, কিন্তু আসলে সামগ্রিক সব কিছুই নির্ভর করবে করোনার পরিস্থিতির উপরে। তা এটি কোন দিকে যায় সেইটার উপরে আসলে আমাদের পরবর্তী কার্যক্রমও আসলে নির্ভর করবে। করোনায় কম বেশি ক্ষতির মুখে সব ফেডারেশন, আর্থিক অনিশ্চয়তার মধ্যে অ্যাথলিটরা। সংকটে পাশে আছে ক্রীড়া মন্ত্রণালয়। গেলবারের মতো এবারও 1000 খেলোয়াড়কে দেয়া হবে আর্থিক অনুদান। এখন পর্যন্ত আমরা 1000 ধরেছি, 1000-এ 7000 টাকা করে 70 লক্ষ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। এটা কম বেশি হতে পারে, তবে এটা কম হবে না, হয়তো বেশি হবে। ইনডোর গেমসগুলোর জন্যও ভাবনা হচ্ছে আলাদা করে। পূর্বাচলে একই ছাদের নিচে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরির পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। একটা বিল্ডিং এর ভিতরে সবগুলো ইনডোর গেমসগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। পারিশ্রমিক ইস্যুতে ক্লাবগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লীগ কমিটি। ফুটবলাররা গত মৌসুমে যে পারিশ্রমিক পেয়েছিলেন এবার পাবেন তার 35 ভাগ। এবারে 4 বিদেশি রেজিস্ট্রেশনের অনুমোদন মিলেছে। প্রিমিয়ার লিগ শুরুর সময় এবং ভেন্যু নিয়ে পরবর্তী সভায় সিদ্ধান্তের কথা জানিয়েছে বাফুফে। নির্বাচন পরবর্তী পেশাদার লীগ কমিটির প্রথম সভা। শুরুতেই ফুটবলারদের পারিশ্রমিক ইস্যুতে রুদ্ধদ্বার আলোচনা। গেল মৌসুম যে চুক্তি ছিল তা থেকে এবার দিতে হবে বিশাল ছাড়। বাফুফের সভাপতি 40% পারিশ্রমিকের আশ্বাস দিয়েছিলেন, তাতে রাজি হয়নি ক্লাবগুলো। 19-20-এর যে অর্থ বাকি আছে তার সাথে এই 35% যোগ করে তাদের চুক্তি স্বাক্ষরিত হবে। আমি বিশ্বাস করি যে আজকের এই মিটিংয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তারা হয়তো অখুশি হবেন না। সবাই মৌসুম শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। দলবদল শুরু 1 নভেম্বর, শেষ হবে 15 ডিসেম্বর। খেলোয়াড় রেজিস্ট্রেশন শেষ হওয়ার 4 দিন পর 19 ডিসেম্বর মাঠে গড়াবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। বাধ্যতামূলক এক এশিয়ান সহ 4 বিদেশি রেজিস্ট্রেশনের অনুমোদন দেওয়া হয়েছে। ম্যাচে 4 জনই খেলতে পারবেন। প্রিমিয়ার লিগ কয়টি ভেন্যুতে হবে তার সিদ্ধান্ত হবে পরবর্তী সভায়। 2020-21 ফুটবল মৌসুম 19 ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে ফুটবল মাঠে গড়াবে। আমাদের উইন্ডো ডেট হলো 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত লোকাল এবং ফরেন প্লেয়ারের জন্য উইন্ডো ডেটটা এভাবে আমরা চূড়ান্ত করেছি। গত মৌসুম পরিত্যক্ত হওয়াতে এবার পুরনো ক্লাবেই খেলতে হবে, তবে সমঝোতার মাধ্যমে ক্লাব পরিবর্তনের সুযোগ রয়েছে। ক্লাবগুলো যে ফুটবলারদের ছাড় দেবে তাদের নাম জানাতে হবে 29 অক্টোবরের মধ্যে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের দেয়া 222 রানের টার্গেটে ব্যাট করছে নাজমুল একাদশ। নাজমুল একাদশের এখন পর্যন্ত সংগ্রহ 5 উইকেটে 112 রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে তামিম একাদশ। তুলনামূলক ভালো উইকেটেও ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। এদিনও জমেনি 2 তামিমের উদ্বোধনী জুটি। বিজয় ও মিঠুনের দ্রুত বিদায়ে চাপে পড়ে দল। অধিনায়ক তামিম ও শাহাদাত দীপু ধাক্কা সামলে নেন। 33 করা তামিমের আউটের পর আবারও ছন্দপতন। হতাশ করেছেন সৈকত, আকবর ও সাইফুদ্দিন। দীপু করেছেন 31 রান। 125 রানে 8 উইকেট হারানো দলকে টেনে তোলেন মেহেদী ও তাইজুল। দারুণ ব্যাটিংয়ে 57 বলে 82 রান করেন মেহেদী। তাইজুল অপরাজিত থাকেন 20 রানে। আলামিনের শিকার 3 উইকেট, 2টি করে উইকেট নেন নাইম ও রিশাদ। এখনো পর্যন্ত সক্ষম নয় তামিম 11। একটা বাউন্ডারি দেখা কি দরকার এই ওভারে, নাকি এই ওভারটা দেখে শুনেই খেলবেন? আমার দেখে শুনে খেলাটাই উত্তম। সিঙ্গলস ডাবলস নিয়েছে তো ওভারটা ভালোই কাটছে, ওয়াই নট। ইরফান শক্কর প্রস্তুত। ডিপ মিড উইকেট একজন ফিল্ডার আছে, ব্যাকওয়ার্ডস ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে একজন ফিল্ডার রয়েছে।
We're on the foot, on the legs, middle. বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। ফাইনালে বিমান বাহিনীকে হারিয়েছে 90-44 পয়েন্টে। খেলার প্রথমার্ধে নৌবাহিনী এগিয়ে ছিল 46-17 পয়েন্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্ট আয়োজন করা হয়। ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামের ফাইনালে নৌবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার সজীব 39 এবং মিঠুন 13 পয়েন্ট। অন্যদিকে বিমান বাহিনীর হয়ে তানভীর এবং শিশির দুজনেই 13 পয়েন্ট করে স্কোর করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট আয়োজনে খুশি বিওএ মহাসচিব সৈয়দ শাহেদা রেজা। তদন্তের স্বার্থে দ্বিতীয় দফা ময়না তদন্তের পর দাফন করা হয়েছে সিলেটে নিহত রায়হান আহমেদের মরদেহ। এর আগে পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে দাবি করে মামলা করেন তার স্বজনরা। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে পিবিআই এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ কমিশনার। রায়হানের মৃত্যুর পর প্রথম ময়নাতদন্ত হয়ে গেল রোববার। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকেরা। তবে তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে বৃহস্পতিবার আবারও ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয় মরদেহ। দ্বিতীয় দফার ময়নাতদন্ত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 3 সদস্যের বোর্ড। এরপর মরদেহ দাফন করা হয় বিকেলে। পুলিশের উপর আমাদের অনাস্থা ছিল, যার জন্যই ওই আগের মেডিকেলের রিপোর্টে অনাস্থা, এর জন্যই তো পিবিআইয়ে গেছে। এটা আমরা মোটামুটি খুশি আছি। সেকেন্ড অটোপসির জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস নিয়ম অনুযায়ী পাঠাই। কেমিক্যাল অ্যানালাইসিস আমরা চিটাগাংয়ে পাঠাই। চিটাগাং থেকে রিপোর্ট আসতে যে কয়েকদিন লাগে, 15 থেকে 1 মাস সময় লাগে। পুলিশ সুপার জানিয়েছেন এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। আর এসএমপি কমিশনার জানান পুলিশের কোনো সদস্য দায়ী থাকলে যে কোনো সময় পিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের গ্রেফতারের চলতেছে, পর্ব শুরু হয়েছে। তদন্ত শুরু হয়েছে গতকাল থেকে, আজকে থেকে চলতেছে, আগামীতেও চলবে এবং তদন্তে যা যা করা লাগবে আমরা সব করব। সাসপেক্ট যারা আছে এরকম আমাদের হাতে আছে এবং পিবিআই যখনই চাবে তখনই আমরা তাদেরকে হস্তান্তর করব বা তাদের হাতে দিব অফিসিয়ালি। আর যে একজন পলাতক আছে তাকে আমরা ধরার চেষ্টা করব এবং পিবিআইও চেষ্টা করবে। আমরা পুরো বাংলাদেশ পুলিশ বাহিনী এতে আমরা সতর্ক থাকব। এদিকে রায়হানের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে সুষ্ঠু বিচারের আশ্বাসও দিয়েছেন তিনি। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এদিকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া যেন দেশের বাইরে পালাতে না পারে সে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পিবিআই ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। বনজ কুমার মজুমদার বলেন, আকবর যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সেজন্য সব ইমিগ্রেশনে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সীমান্তের বিভিন্ন ইমিগ্রেশন সেন্টারে জানানো হয়েছে। এদিকে সাভারের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্কর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আন্তজেলা বাস ডাকাত দল নেতাসহ 9 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাস এবং হুইল রেঞ্জ জব্দ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের প্রাথমিক তদন্তে মনে হয়েছে যে আকবরকে আমাদের দরকার, তো এই কারণে আমরা সমস্ত ইমিগ্রেশনে আমরা জানিয়ে দিয়েছি যে সে কোনো পাসপোর্ট নিয়ে যাতে না যেতে পারে, আমরা নাম্বার দিয়ে আমরা জানিয়ে দিয়েছি। এবং আমরা যতটুকু শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সীমান্তে যে সে যাতে পালিয়ে নিয়ে যেতে পারে। সাতক্ষীরা ও ঠাকুরগাঁওয়ে 7 জন খুন হয়েছেন। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের ডোবা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরেই এ হত্যা বলে ধারণা করা হচ্ছে।
কলারোয়া উপজেলার খলসি গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুর রহমান। বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় তার ঘরে হামলা করে দুর্বৃত্তরা। ভোরে শাহিনুরের 4 মাস বয়সী শিশুর কান্নার শব্দে ঘুম ভেঙে যায় তার পরিবারের অন্য সদস্যদের। পরে তার ভাই রাহিনুর ঘরে ঢুকে শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম ও মেয়ে তাসনিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শাহিনুরের পা বাঁধা ছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা স্বজনদের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। ছোট ছোট শিশু বাচ্চা উগের মাইরি থুয়ে গেছে, চিনতে পারবে তাই। আর আমার ভাইয়ের ভাবির সব খুন করে থুয়ে গেছে। জায়গা জমির মামলা ছাড়া আর কোনো শত্রুতা আছে বলে আমার জানা নাই। কলারোয়া থানার পরিদর্শক হারানচন্দ্র পাল জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতে কোনো এক সময় তাদের হত্যা করা হয়। দুর্বৃত্তরা বাসার ছাদের চিলে কোটা দিয়ে প্রবেশ করে বলে ধারণা পুলিশের। খোঁজখবর নিচ্ছি আসলে কিভাবে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হলো, এর পিছনে কি কারা জড়িত আছে সেটা আমরা পর্যায়ক্রমে তদন্তের মাধ্যমে খুঁজে বের করব। এদিকে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার শিয়ালডাঙ্গি গ্রামের একটি ডোবা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ফেরিওয়ালা আকবর আলীর স্ত্রী আরিজা খাতুন, তার মেয়ে আকলিমা আক্তার আখি ও ছেলে আরাফাত আহমেদ। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত আরিজার স্বামী আকবর আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশের নাক দিয়ে ফেনা বের হচ্ছে। আমরা শুধু এটুকু বলতে পারবো, মৃত্যুর কারণটা সম্পর্কে আমরা এক্স্যাক্টলি কোনো কিছু বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ পোস্টমর্টমের উপর ডিপেন্ড করবে। পারিবারিক কলহের জেরে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদী দখল বন্ধে কনক্রিটের সীমানা খুঁটি বসানোর ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কনক কনস্ট্রাকশন লিমিটেডের বিরুদ্ধে। প্রতিটি খুঁটি মাটির নিচে 25 থেকে 35 ফুট রাখার শর্ত থাকলেও তা রাখা হচ্ছে অর্ধেকেরও কম। এতে কম খরচ করেই প্রতিষ্ঠানটি বেশি লাভ তুলে নিচ্ছে। আর খুঁটিগুলো সহজেই উপড়ে গিয়ে আবার নদী দখলের আশঙ্কা থেকেই যাচ্ছে। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, জানায় বিআইডব্লিউটিএ। গেল বছরের শুরুতে বুড়িগঙ্গার তীর দখল করে অবৈধভাবে গড়া স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এরপরই রাজধানীর আশপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদীকে দখলদারদের হাত থেকে রক্ষায় সীমানা পিলার স্থাপনের প্রকল্প নেয় সরকার। মাঠ ঘুরে দেখা গেছে তুরাগ নদের ধরু ব্রিজ থেকে শীতলক্ষার সুলতানা ব্রিজ এলাকা পর্যন্ত এই দুই নদীর তীরভূমির প্রায় 20 কিলোমিটারে 2006টি সীমানা পিলার স্থাপনের ক্ষেত্রে চলছে অনিয়ম আর দুর্নীতি। মাটির নিচে খুঁটি প্রতি 26 ফুট গভীরতার জন্য 1,20,000 টাকা আর 38 ফুট গভীরতায় 2,62,000 টাকা করে দিচ্ছে বিআইডব্লিউটিএ। কিন্তু অর্ধেক গভীরতায় খুঁটি বসিয়ে এই হারে টাকা নিচ্ছে ঠিকাদার। আছে অভিযোগ, এরই মধ্যে নেওয়া হয়েছে 12 কোটি টাকার বেশি বিল। ঠিকাদার প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের লোকজন এই অভিযোগ মানতে নারাজ, তবে অস্বীকার করছেন না কর্মকর্তারা। 26 এখন তো দেখানো সম্ভব না, আমি এখন দেখাবো কেমনে? কেন সম্ভব না? কেন শুধু আমার তো ক্যাপ হয়ে গেছে, ক্যাপ হওয়ার পর আমার দেখানো সম্ভব না। আর এই জায়গায় পাইলিং তো শুধু আমরা যে খাঁচা নামে তা তো না, ব্লক ফেলা হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের গাছ, তারপরে আপনার অনেক মাটির নিচে অনেক শক্ত শক্ত পাথরের গুঁড়ি, গোলা, এগুলা যখন থাকে তখন দেখা যায় হচ্ছে রিগের সাব কন্ট্রাক্টররাও সেখানে ওই পর্যন্ত যেতে পারে না। এদিকে অভিযোগ ওঠায় 5টি খুঁটি ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। এজন্য আছে শাস্তি, স্মরণ করিয়ে দেন প্রকল্প কর্মকর্তা। জানান, কেটে রাখা হবে জামানতের টাকা। কনসালটেন্ট প্রতিষ্ঠান কয়েকটা কাজ ভালো হয় না, সেটা আমরা টোটাল ওইটা পিলারটা ভেঙে আবার নতুন করে করতে হবে। সো এই ধরনের আমরা বিল যেহেতু দিইনি, তাদের 10% সিকিউরিটির টাকা আমাদের কাছে এখনও জমা আছে, জামানতের টাকা। এবং কাজের কত পার্সেন্ট, আমার মনে হয় যে 20%-এর বিল দিয়ে আমরা দিয়ে নিই। হ্যাঁ, যার ফলে মনে করেন যে সব কাজটাই আমাদের কাছে ধরা। চুক্তি অনুযায়ী কাজ শেষ হবার কথা আগামী ডিসেম্বরে। তবে করোনা পরিস্থিতি ও বন্যার কারণ দেখিয়ে মেয়াদ বাড়ানোর আবেদন করছে কনক কনস্ট্রাকশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বিরুদ্ধে 6 মাস লড়াই শেষে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন মার্ক গ্রেগরি। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে যুক্তরাজ্যের সবচেয়ে লম্বা সময় করোনায় ভোগা রোগী বলা হচ্ছে। ওজন আর বয়সের কারণে মার্ককে নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসক ও স্বজনরা।
করোনা আক্রান্তের পর শ্বাসকষ্ট নিয়ে এপ্রিলে সামারসেটের ওয়েস্টার্ন জেনারেল হাসপাতালে ভর্তি হন 58 বছরের মার্ক গ্রেগরি। শারীরিক অবস্থার আরও অবনতি হয়, চলে যান কোমায়। 4 সপ্তাহ পর কোমা থেকে ফেরেন, কিন্তু অচল হয় তার হাত পা। কিডনি জটিলতা থাকায় দরকার হয় ডায়ালাইসিস ও রক্ত পরিসঞ্চালনের। শেষের 2 মাস মার্ককে রাখা হয় নিবিড় পরিচর্যায়। নার্সরা দারুণ কাজ করেছেন, তারা আমাকে সবসময় দেখে রেখেছেন। বিশেষ করে এমন পরিস্থিতিতে আপনার পরিবার আপনার শক্তি যোগায়। পুরো সময়টা উদ্বেগের মধ্যে কেমন কেটেছিল জানাচ্ছিলেন মার্কের স্ত্রী ও মেয়ে। 6 মাস হাসপাতালে তার চিকিৎসা চলে। ওই সময়টা খুব কষ্টের ছিল। আজ আমাদের আনন্দের দিন। করোনার কারণে বাবার সঙ্গে দেখা করার অনুমতি ছিল না। সবকিছু ঠিক হওয়ার আগ পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে মার্কের পুরোপুরি সুস্থ হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে চিকিৎসকেরা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে পৌঁছালে মার্ককে করতালিতে স্বাগত জানায় স্বজন ও প্রতিবেশীরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।